ঠিক আছে? এর ইংরেজি অনেকগুলা নাম আছে, তার মধ্যে আমি কিছু কিছু খুঁজে বাইর করেছি। সেটা হচ্ছে বিগ ব্লু, আমি এগুলো সব লিখে দিচ্ছি ইংরেজি নামগুলা। বিগ ব্লু, ওয়ালপেন, হ্যাঁ, মোনাস্টেড, অ্যাকোনাইট, হেমলক ফ্লাওয়ার, টেরাস কাপ। এই জিনিসগুলো আপনাদেরকে হেল্প করবে। কিভাবে হেল্প করবে? এই জিনিসগুলো হেল্প করবে, আমি মূলত এই জিনিসগুলো ব্যবহার করি হচ্ছে প্রেসক্রিপশন লেখার ক্ষেত্রে। হ্যাঁ, রোগীরা অনেক বেশি স্টাডি করে, তখন একটু প্রবলেমই হয়ে যায়, তখন এই নামগুলো সিনোনিম গুলো আমরা দিতে থাকি। এগুলো হলো সিনোনিম। অ্যাকোনাইট মূলত রেনাল কুলেসি এর অর্ডারের একটা মেডিসিন। রেনাল কুলেসির অনেকগুলো মেডিসিন আমাদের ম্যাথমেটিকাতে আছে, এই নামগুলো দিয়ে দিচ্ছি। এবং এর ফ্যামিলি হচ্ছে জুএসি, এটা হচ্ছে ভেজিটেবল সাবস্টেন্স থেকে এর ফ্যামিলি আর কি। তো অ্যাকোনাইট একটু এর জন্ম হিস্ট্রিটা জানা দরকার, কারণ আমি ভবিষ্যতে আপনাদেরকে ডক্ট্রিন অফ সিগনেচার যখন পড়াবো তখন এই বিষয়গুলা আপনাদের ক্লিয়ার হবে। এই কারণে জানানো, প্রত্যেকটা কথারই একটা গুরুত্ব আছে। তো অ্যাকোনাইট সাধারণত মানে বেশিরভাগ অ্যাকোনাইট জন্মায় হচ্ছে খুব উঁচু পর্বতমালায়, যেমন ধরেন যে সুইজারল্যান্ডের আলপাস, রাশিয়া, তারপরে এশিয়া মাইনর, হ্যাঁ, ককেসাস অঞ্চলে, ইউনাইটেড স্টেটের প্যাসিফিক কোস্ট বরাবর, মানে সামুদ্রিক ওই এলাকার পাহাড় সমৃদ্ধ এলাকা, ওই এলাকাগুলোতে পাওয়া যায়। তো বন্য অ্যাকোনাইট জুন থেকে জুলাই মাসে যখন এটা ফুল দেয়, ফুল আসে, তখন পাহাড় থেকে সেগুলোকে সংগ্রহ করা হয়। এরপরে পুরা গাছটাকে, উদ্ভিদটাকে একদম তাজা উদ্ভিদে একদম রস তৈরি করা হয়, হ্যাঁ, একদম এক্সট্রাক্ট করে ঠিক সম পরিমাণে অ্যালকোহল মিশায় মাদার টিংচার তৈরি করা হয়। এরপরে আমরা আমরা যেটা জানি হোমিওপ্যাথিক সাবসিকুয়েন্স অ্যালকোহলিক অ্যাটুনেশন বলে, মানে অ্যালকোহলিক লঘুকরণ, সিরিয়াল ডাইলেশন, হ্যাঁ, এর মাধ্যমে কিন্তু মেডিসিনের পটেন্টাইজ করা হয়। তো প্রাচীন কাল থেকে এই প্ল্যান্ট অ্যাকুইনাইটাম খুব পরিচিত আর কি, পরিচিত একটা নাম। এবং এর এক্সটার্নাল অ্যাপ্লিকেশন, বাহ্যিক প্রয়োগ করা হয় হচ্ছে বিভিন্ন ক্ষত স্থানের ব্যথা দূর করার জন্য, হ্যাঁ, অ্যান্টিস্পেডামিক, মানে এই যে খিঁচুনি রোধক হিসাবে ব্যবহার করা হতো। ঠিক আছে, ডিউরেটিক, ডিউরেটিক কি? ডিউরেটিক কাকে বলে? মূত্রবর্ধক। এই যে একটা লেভেলে গেলে পেশাব হতে চায় না, তখন এই ডিউরেটিক ড্রাগ হিসেবে ব্যবহার করা হয়। তারপরে ডায়াফোরেটিক, ঘাম উৎপাদন করত। তারপরে জ্বর হলে ব্যবহার করা হতো, জ্বর হলে কি বলে? অ্যান্টিবায়োটিক। এই নামগুলো একটু করে জানা দরকার। অ্যান্টিবায়োটিক, আমরা যে প্যারাসিটামল খাই, অ্যান্টিবায়োটিক। তারপরে অ্যান্টিফ্লাজিস্টিক, এটা হলো প্রদাহনাশক। হ্যাঁ, এইভাবে কিন্তু আগে থেকেই ব্যবহার করা হতো। ইথনো বোটানি বা ওই যে ভেষজ শাস্ত্রে অনেক আগে থেকে করতো। তো অ্যাকোনাইট নিয়ে অনেকগুলো গল্প প্রচলিত আছে। যেমন গ্রিক পুরাণে সবচেয়ে রোমহর্ষক একটা অধ্যায় হলো যে ওই যে পাতালপুরীতে, পাতালপুরীর যেটা মূল দ্বার, দরজা, সেই সেটার রক্ষক প্রহরী আর কি, একটা ভয়াল কুকুর ছিল। এই কুকুরের নাম হচ্ছে সেরবেসার, সেরবেসারস। উচ্চারণ করা খুব কঠিন আর কি। তো আপনারা মনে হয় হারকিউলিস, হারকিউলিসের নাম শুনেছেন। তো হারকিউলিস কি করলো, যে তার কিছু কাহিনী ছিল। হারকিউলিস যারা দেখেছেন, আমাদের সময় আমরা ছোট ছিলাম তখন হারকিউলিস আমরা দেখতাম। হারকিউলিসের কাহিনীতে সে দাদম দ্বাদশ শ্রমের অংশ হিসাবে সে একটা তিন মাথাওয়ালা, তিনটা মাথা আছে, তিন মাথাওয়ালা বিষাক্ত সাপের লেজ যুক্ত এই কুকুর সেরবেসারম, হ্যাঁ,
এটাকে সে টেনে এই পাতাল থেকে পৃথিবীতে নিয়ে আসে। তখন এই সিলভেস্টারও এই পৃথিবীর পৃষ্ঠে সূর্যের উত্তাপ এবং পৃথিবীর পরিবেশের একদম তীব্র পরিবেশ, তার জন্য অস্বস্তিকর পরিবেশ, এই কারণে সে প্রচন্ড ক্ষেপে যায় এবং যন্ত্রণায় দিশাহারা হয়ে পড়ে। তখন তার মুখ থেকে সে টায়ার্ড হয়ে যেত, তার মুখ থেকে খুব কালো এবং বিষাক্ত লালা পড়া শুরু হলো, কুকুরের যেরকম লালা ঝরে। এটার পৌরাণিক কাহিনী, এটা তো বাস্তবের সাথে কিছুটা মিল থাকে। তো প্রচন্ড কুকুর কি হয়, প্রচন্ড টায়ার্ড হয়ে গেলে, গরম হয়ে করে লালা ঝরতে থাকে। এই যে লালা ঝরছে, এই লালাটা মাটির উপরে পড়ে ফেনার মতন, মাটির মধ্যে যখনই পড়ে ফেনার মতন হয়ে ঝরা শুরু করে। তো এই সিরবোসাসের সেই ভয়ানক লালা বা ফেনা যেখানে যেখানে পড়েছিল, ঠিক সেখানে সেখানে এই মারাত্মক বিষ, এই বিষাক্ত উদ্ভিদ অ্যাকোনাইট, এটার জন্ম। তো এই পৌরাণিক জন্মবৃত্তের কারণেই অ্যাকোনাইট প্রাচীন কাল থেকে মৃত্যু, তীব্রতা এবং আকস্মিক বিষক্রিয়ার প্রতীক হিসাবে পরিচিত হয়। এবং এটার জনপ্রিয় একটা নাম, সে সময় খুবই প্রচলিত নাম ছিল উলফসবেন। আমি যে বানান দিয়ে দিচ্ছি উলফসবেন, আমরা লিখি কিন্তু প্রেসক্রিপশনে উলফসবেন, হ্যাঁ, অনেক সময় আমরা ডাব্লিউবিও লিখি। তো এই এর মারাত্মকতার উৎপত্তিটার বিষয়টাই হচ্ছে এইখানে। হ্যাঁ, তো আরেকটা পৌরাণিক কাহিনীতে আছে, মিডিয়া নামে একজন মহিলা ছিলেন। হ্যাঁ, মিডিয়া, ওর ব্যাখ্যায় আমি যাচ্ছি না। মিডিয়া ছিলেন মূলত হচ্ছে বীর জেসন, হ্যাঁ, তার বউ। এবং এই মহিলা খুব শক্তিশালী এবং জাদু করেছিল, উইজার্ড, হ্যাঁ, উইজার্ড মহিলা ছিল। তো তো জেসন কি করলো, একটা রাজকুমারীকে বিয়ে করায় সে খুব অপমানিত বোধ করে এবং সে ক্রোধে একদম অন্ধ হয়ে যায়, দিয়ে সে প্রতিশোধ পরায়ণ হয়ে যায়, তাকে আমি শাস্তি দিয়ে ছাড়বো, মানে চরম প্রতিশোধের পথ বেছে নেয়। তো জেসন যখন এই মহিলাটাকে, মানে মিডিয়াকে এবং তার দুই পুত্রকে রেখে ক্যারেন্থিনের রাজকন্যাকে বিয়ে করার সিদ্ধান্ত নিল, তখনই মিডিয়া প্রচন্ড ক্ষেপে গেল, ক্রোধ ছিল, একদম অসহনীয় ক্রোধে গেল। তো তিনি প্রথমে নববধূর জন্য একটা বিষাক্ত পোশাক এবং মুকুট উপহার হিসেবে পাঠালেন। হ্যাঁ, এবং এইটা মূলত ওই মহিলাটা ওই রাজকন্যাকে একদম পুড়ায় দেয় এবং ওই রাজার রাজ্য ধ্বংস হয়ে যায়। এবং জেসনকে, তার হাজবেন্ড জেসনকে সে মারেনি, কিন্তু তাকে সর্বোচ্চ এবং স্থায়ী যন্ত্রণা দেওয়ার জন্য মিডিয়া তার নিজের দুই ছেলেকে নিজের হাতে নির্মম ভাবে হত্যা করে, যাতে জেসন বাকি জীবন কেবল যে এই মহিলার সাথে, তার বউয়ের সাথে বিশ্বাসঘাতকতা করে রাজকন্যার প্রেমে সে হয়েছে, এই শাস্তিটা দেওয়ার জন্য সেই কাজটা করে, যে তার দুইটা সন্তানকেও সে মেরে ফেলে, যে সন্তান হারানোর শোক পিতার মনের মধ্যে আজীবন যাতে থাকে এই কারণে। তো সন্তান হারানোর পরে এই মিডিয়া সন্তানদের মৃতদেহ নিয়ে গায়েব হয়ে যায়। হ্যাঁ, তো জেসনকে শুধুমাত্র অনুশোচনার জন্য এইখানে ফেলে রাখে। তো এই মিডিয়া তার সন্তানদেরকে হত্যা করেছিল এই অ্যাকোনাইট বিষ দিয়ে, বুঝতে পারছেন? তো অ্যাকোনাইটের আরেকটা সাধারণ নাম হলো কুইন অফ পয়জন। এটা খুবই নিউরোটক্সিক এবং চীনে প্রাচীনকালে এই অ্যাকোনাইট আপনার তীর, বর্ষা এবং অন্যান্য যে যন্ত্র অস্ত্রগুলো আছে সেটার একদম ডগায় আগালে এই বিষটাকে মাখাতে ব্যবহার করত। এটা খুব দ্রুত কার্যকারী হয়, যে শত্রুর গায়ে এটা নিক্ষেপ করা হতো, যে শত্রুকে একদম পুরো নিষ্ক্রিয় করে ফেলতো। তো ইউরোপের লোককথা এবং কিছু অঞ্চলে অ্যাকোনাইটকে ওলসবেন, হ্যাঁ, নামে পরিচিত। উলসবেনের বাংলাটা যদি করা যায় তাহলে হবে নেকড়েদের সর্বনাশ। আলপাস পর্বতমালায় শিকারীরা তাদের
তীর এবং বর্ষার ডগায় অ্যাকোনাইট নির্যাসে ডুবায় এই বিষ দেখা যাচ্ছে বিভিন্ন পশু পাখিকে মেরে প্যারালাইজড করে ফেলতো, তারপরে তাদেরকে হত্যা করতো বা তাদের খাওয়া শিকার করতো আর কি। তো নেকড়েদের ধ্বংস করার জন্য ওই অঞ্চলগুলোতে নেকড়েদের প্রচন্ড অত্যাচার ছিল, তাই নেকড়েদেরকে ধ্বংস করার জন্য বিষ হিসাবে এই অ্যাকোনাইট প্রচুর ব্যবহার করা হতো। এই আমাদের বার্মি যুদ্ধের সময় অ্যাকোনাইটের আমাদের ভারতীয় কিছু ভ্যারাইটিস আছে, প্রজাতি আছে, সেগুলো সামরিক উদ্দেশ্যে যুদ্ধের পারপাসে ব্যবহার করা হতো। এই অঞ্চলে এটাকে ইন্ডিয়ান পয়জন বিহক, ইন্ডিয়ান পয়জন বিহক, আমি নামটা লিখে দিচ্ছি, ইন্ডিয়ান পয়জন বিহক বা পিস্ট নামে অবহিত করা হতো, ডাকা হতো। ঠিক আছে, একটু ইতিহাস আমরা জেনে নিলাম। অ্যাকোনাইট উদ্ভিদ একটা খুব মজার কাহিনী আছে। আমি যেহেতু বোটানি স্টুডেন্ট, তো এই অ্যাকোনাইটাম যে উদ্ভিদটা আছে, এর পলিনেশন মানে পরাগায়ন, এটা একটা বিরল এবং কমপ্লিটলি ডিপেন্ডেন্ট একটা মানে সিস্টেম সৃষ্টিকর্তা বানাইছেন, আল্লাহ বানাইছেন। এই ইয়েটা মানে পরাগায়নটা বাম্বল বীজ মানে বাম্বল মৌমাছি আর কি, বাম্বল প্রজাতির একটা মৌমাছি আছে, বাম্বলস প্রজাতির মৌমাছি শুধু করতে পারে। কারণ অ্যাকোনাইট ফুলের গঠনটা আপনার ছবি দেখলে বুঝতে পারবেন খুবই জটিল এবং অস্বাভাবিক। তো এর ভেতরে ফুলের মধ্যে যে নেকটার থাকে, মধু থাকে, সেটা এমন ভাবে লুকানো থাকে শুধুমাত্র এই বাম্বল মৌমাছির কি থাকে, একটা লম্বা জিবা থাকে, এই লম্বা জিবাই শুধু ওখানে পৌঁছাতে পারে। এবং এই বাম্বল মৌমাছি গুলা ইয়ে হয় আর কি, একটু শক্তিশালী হয়, এবং এই শক্তিশালীর কারণে সে ওই মধু পর্যন্ত পৌঁছাতে পারে। হ্যাঁ, অন্য কোনো ছোট বা বিভিন্ন আকারের পতঙ্গ, পোকামাকড় এই ফুলের গভীরে পৌঁছাতে পারে না। তাই অন্য কোনো পতঙ্গ বা প্রাণী সাধারণত কার্যকর ভাবে এই উদ্ভিদের পরাগায়ন ঘটাতে পারে না। তো অ্যাকোনাইটের মূল ভাবনা হলো যে স্নায়ু এবং ভাস্কুলার সিস্টেম মানে নার্ভাস এবং ভাস্কুলার সিস্টেমের মধ্যে এক্সেসিভ উত্তেজনা তৈরি করে, অতিরিক্ত উত্তেজনা তৈরি করে। হ্যাঁ, এই সিস্টেমগুলো বিভিন্ন মানসিক চাপ দ্বারা সহজেই বিচলিত হয়ে যেতে পারে। আমাদের ধরেন যে এই বর্তমান মডার্ন জামানায়, আধুনিক সভ্যতায় এক্সাইটমেন্ট, সব ক্ষেত্রে কিন্তু এক্সাইটমেন্ট। এই 13 তারিখে পরীক্ষা হবে, আমাদের 4th ইয়ারের পরীক্ষা হবে কত 22 না 23 তারিখে, এক্সাইটমেন্ট, কি হবে, তাই না? আমাদের লাইফস্টাইল কি খুব ফাস্ট, আর এত কম্পিটিশন, বিজনেস ফেলিওর, ডিপ্রেশন, এছাড়া প্রিয়জনের মৃত্যু, বাচ্চা বা পরিবারের সদস্যদের মৃত্যু, অসুস্থতা, ফেলিওরনেস, কাজ বা পরীক্ষার ভীতি, আর্থিক সংকট, এই ওয়েদারের মানে চরম ভাবাপন্ন, তাই না? তারপরে এই যে রাসায়নিক, তারপরে এই যে মেডিকেল স্টিমুলেশন, এনভায়রনমেন্টাল পলিউশন, পরিবেশগত দূষণ, এই নানান কারণে একজন ব্যক্তি নানান ভাবে মানে একদম সাফিসিয়েন্ট লেভেলে শক দিতে পারে। যে কোনো একটা পরিবেশগত দূষণই দেখা যাচ্ছে যে একজনকে মানে হাই লেভেলে শক দিয়ে দিচ্ছে। তো কিছু নির্দিষ্ট কারণে সৃষ্ট এই মানসিক চাপ মানে স্ট্রেস অ্যাকোনাইটের জন্য বিশেষ একটা ক্ষেত্র তৈরি করে। যেমন ধরেন যে অ্যাকোনাইট আমরা জানি ক্লাসিক্যাল আমাদের কি হঠাৎ ঠান্ডা লাগা, সাডেন এক্সপোজ টু কোল্ড, তাই না? শুষ্ক বাতাস, ড্রাই বাতাস থেকে সৃষ্ট প্রচন্ড ইনফ্লামেশন তৈরি হলো, প্রদাহ তৈরি হলো, এর জন্য কিন্তু আমরা বুঝি না বুঝে কিন্তু অ্যাকোনাইট দিয়ে দিই। তবে এটা আরো স্পষ্ট হয় যে আরো একটা উদ্দীপক রয়েছে যা অ্যাকোনাইটের জন্য মানে অ্যাকোনাইট ব্যক্তি তৈরি করে ফেলতে পারে বা অ্যাকোনাইটের অবস্থা তৈরি করতে পারে। সেটা কি? সেটা হচ্ছে সাডেন ফ্রাইট, হঠাৎ ভয়। অবশ্য
অ্যাকোনাইট প্রেসক্রাইব করার জন্য হঠাৎ ভয়ের ইতিহাস থাকাটা কিন্তু জরুরি না। আমি আপনাদেরকে দেখাবো। ভয়ের বিষয় নাও থাকতে পারে। তবে যদি এমন কোনো কারণ বিদ্যমান থাকে, ভয়ের বিষয়টা যদি থাকে, তাহলে এই রিমেডি খুব গুরুত্ব সহকারে আপনারা বিবেচনা করতে পারবেন। তো সময়ের সাথে সাথে অ্যাকোনাইট রোগীরা তাদের কনস্টিটিউশন তো বুঝেন, তাদের যে ধাঁচ সেটা চেঞ্জ হয়ে গেছে। কেন যেরকম বর্ণনা করেছিলেন যে অ্যাকোনাইট খুব শক্তিশালী, সুস্বাস্থ্যের অধিকারী, প্লেথরিক, রক্তপ্রবণ হতে হবে, হ্যাঁ, সেরকম নাও হতে পারে। একদম মডার্ন কনসেপ্ট, জর্জ ভিতুল কাছে এই কথাই বলেছেন, নাও হতে পারে। আজকের আদর্শ অ্যাকোনাইট রোগীদের মধ্যে অনেক পরিবর্তন দেখা যায়। অবশ্য তাদের মধ্যে ওই কেন্টের ধারণার কিছু কিছু বিষয় কিন্তু এখনো আছে। তারা সাধারণত সহানুভূতিশীল, ভাইটাল ফোর্স খুব স্ট্রং, তাদের মানসিক শকের প্রতি তারা খুবই সেনসিটিভ, বিশেষ করে এটা ভয়ের সাথে খুব জড়িত থাকে। তো যে ব্যক্তিরা শক দ্বারা আক্রান্ত হয় তাদের লক্ষণাদি তাৎক্ষণিকভাবে তৈরি করবেন না। যেমন ধরেন যে ফিনান্সিয়াল, কি বলবো, ফিনান্সিয়ালি ডুবে গেছে, আর্থিক ভাবে পতন হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে, হ্যাঁ, পরীক্ষায় ফেল করেছে, প্রেমে ছ্যাঁকা খেয়েছে, এরকম, এগুলো তো শখ। এইরকম ক্ষেত্রে শখ তৈরি হয়। তো তাদের একটা নির্দিষ্ট দুর্বলতা রয়েছে, যা চাপপূর্ণ পরিস্থিতিতে নার্ভাস সিস্টেম এবং ভাস্কুলার সিস্টেমকে উভয়কে, নার্ভাস সিস্টেম এবং ভাস্কুলার সিস্টেম উভয়কে একসাথে উত্তেজিত করে। শুধু উত্তেজিত না, অতি উত্তেজিত করে, এক্সট্রিমলি স্টিমুলেশন তৈরি করে। সহজ ভাষায় আমরা বলতে পারি, যখন কোনো ব্যক্তি ভয় বা ফ্রিজিং এর শকের শিকার হয়, তবে অ্যাকোনাইট অবস্থা বিকশিত হতে পারে। হতে পারে, হবেই তা কিন্তু না, বিকশিত হতে পারে। ক্লাসিক্যাল ধারণা আমি বলতেছি। তো ভয়ানক ভয়ানক শকগুলো স্পষ্ট আপনারা মনে রাখবেন, প্রথমে স্নায়ুতন্ত্রকে এবং দ্বিতীয়ত ভাস্কুলার সিস্টেমকে উদ্দীপ্ত করে। যখন এই ফ্রিজিং এর মধ্যে ভাস্কুলার সিস্টেম প্রাথমিকভাবে প্রভাবিত হয়, যার ফলে রক্ত নালীগুলার সংকোচন, মানে ভেসেল ভেসেল কি হচ্ছে, কন্ট্রাকশন ঘটে, এবং স্নায়ুতন্ত্র পরে কি হচ্ছে, প্রভাবিত করে এবং উত্তেজিত করে ফেলে। তো অ্যাকোনাইট অবস্থায় ভাস্কুলার এবং স্নায়ুতন্ত্রের একটা সাডেন, মানে স্টিমুলাস তৈরি করে, তুমুল উদ্দীপনা তৈরি করে, যার ফলে গরম, মানে তাপ, ফ্লাশিং, প্যালপিটেশন, খুব দ্রুত হার্টবিট হচ্ছে, হ্যাঁ, অ্যারথিমিয়া, এবং শেষ পর্যায়ে হতে হতে শেষ পর্যায়ে দেখা যাচ্ছে ঠান্ডা লাগা, নীলচে ভাব, এবং পালস রেট কমে যায়, দুর্বল, আমরা বলি না নারী খুব দুর্বল, পালস রেট হয়ে যাচ্ছে, মাথা ঘোরা, এবং প্রায় এক পাশে ওয়ান সাইডেড নামনেস তৈরি হয়ে যায়, অসাড়তা তৈরি হয়ে যায়, মুখে বা ফেস বা বডিতে প্যারালাইজড হয়ে যায়। এটা হলো সেকেন্ডারি লেভেলে। তাহলে এই নামনেস বা অসাড়তা গুরুতরও হতে পারে এবং এক ধরনের টিংলিং তৈরি করে। টিংলিংটা কি? টিংলিং হচ্ছে ঝনঝন করা, শিরশির করা, ঝিঝি ধরা, বলে না, ঝিঝি ধরা, খোঁচা লাগার মতো অনুভূতি, এগুলো করে টিংলিং। তো অবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ হতে পারে এবং এটি শারীরিক, শরীরের সামগ্রিক বা উপরের, মানে আমি যে লক্ষণগুলো আমি বললাম, এই প্রত্যেকটা লক্ষণে অ্যাকোনাইট রোগী তখন ভোগা শুরু করে। তো প্যাথোলজি তৈরি হতে একটা মুহূর্ত লাগতে পারে, আবার কয়েক ঘন্টা হতে পারে, বা আরো অনেক সময়ও লাগতে পারে। মানে হঠাৎ, মানে যে সাডেন হয়ে গেল, এই বিষয়টা কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এই অ্যাটাক গুলো নিয়মিত নয়, ইরেগুলার। তো যে কোনো সময় এটা আসতে পারে, যে কোনো সময় চলে যেতে পারে, যে কোনো উদ্দীপনার ফলেও তৈরি হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সব ক্ষেত্রে আমরা মৃত্যুর, ভয়ঙ্কর মৃত্যুর ভয় দেখতে পাই, যা সব সময় প্যানিক প্রপেশনে পৌঁছায়, প্যানিক লেভেলে চলে যায়। হ্যাঁ, এছাড়াও বারবার মৃত্যু ভয়
ফিরে আসার অনুভূতির সাথে অ্যাকোনাইট এমন কথা বলতে পারে যে সময় এসেছে, আমার সময় চলে আসছে, হ্যাঁ, আমি মনে হয় তাড়াতাড়ি মারা যাব, শীঘ্রই মারা যাব। এই ধরনের মৃত্যু আসন্ন হওয়ার প্রকাশ থাকে। আমরা যে ম্যাট্রিমেটিকা গুলো পড়ি এই বইগুলোতে হুবহু হয়তো এই কথাগুলো এইভাবে লেখা নাই, কিন্তু এগুলাই বলা আছে। হ্যাঁ, রোগীর ভাষ্যগুলা মোটামুটি এরকমই থাকে। তো হিংসাত্মক ঘটনা বা ভায়োলেন্সের পরে অ্যাকোনাইটের বিশেষ ভয় চিত্র প্রকাশ করে। যেমন ধরেন যে সশস্ত্র ডাকাতির সময় ডাকাতি কিভাবে হয়? ডাকাতি তো ছুরি নিয়ে করে না, ডাকাতি তো বন্দুক-টন্দুক নিয়ে করে, তাই না? তো ওই বন্দুক দেখে কেউ যদি ভয় পেল, বা এই যে দেখেন এখন ঢাকায় ভূমিকম্পের আতঙ্ক, আজকে একজন আমাকে ফোন দিয়েছিল তার মেয়ের বিষয় নিয়ে, ভূমিকম্পের আতঙ্কে সে আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। তাহলে এখানে অ্যাকোনাইট একটা কিন্তু বড় ক্ষেত্র তৈরি হয়ে যায়। হ্যাঁ, ক্যালকিরিয়া কার্বো হয় ডেফিনেটলি, আরো কিছু নিলে হয়তো ক্যালকিরিয়ার দিকে যাবে, কিন্তু অ্যাকোনাইট মানে বলা যায় যে খুব বড় একটা ক্ষেত্র তৈরি হতে পারে। এখন আপনি অনেক অ্যাকোনাইটের পেশেন্ট পাবেন এই ভূমিকম্পের ভয়ের পরে। খুব ভালো একটা বলি, মানে রিসার্চ বলি, এটা 1982 সালের ঘটনা। ঠিক আছে? সে সময়ে এথেন্সে ভূমিকম্প হয়। তো সে সময়ের এথেন্সে যারা হোমিও ডাক্তার ছিল তাদের আমি একটা দেখেছি। সে সময় প্রচুর অ্যাকোনাইট অবস্থার লক্ষণ নিয়ে রোগীরা আসতো ডাক্তারদের কাছে, এবং এই ভূমিকম্পের পরে এটা নোট নিতে পারেন। এটা কিন্তু আমি ক্লাসিক্যাল ধারণা থেকেই বলছি। ক্লাসিক্যাল তো ফেলে দেওয়ার জিনিস না, এটা তো অনেক বড় জিনিস। আমরা মাইন্ডে একটা জায়গায় যাচ্ছি, ক্লাসিক্যাল তো অনেক বড় বিষয় না? তো এটা নোট নিতে পারেন যে এই ভূমিকম্পের পরে অতিরিক্ত অস্থিরতা এবং যদি দুর্বলতায় ভোগে তাদের জন্য অ্যাকোনাইট 31টা ডোজই যথেষ্ট। এবং সে সময় রিসার্চে এটাই পাওয়া গেছে, অ্যাকোনাইট 30। বুঝতে পারছেন? তো আরো কিছু ধরনের মানসিক চাপ আছে যা অ্যাকোনাইট অবস্থার জন্ম দিতে পারে। যেমন ধরেন যে মডার্ন কাহিনীগুলো আমি বলছি। স্যার অস্থিরতার কি বললেন? জি, অস্থিরতার সরি বুঝতে পারলাম না, কি বললেন? ভূমিকম্পের সময় অতিরিক্ত অস্থিরতার। ও আচ্ছা আচ্ছা, ভূমিকম্পের পরে দেখা যাচ্ছে যে অতিরিক্ত অস্থিরতা, এবং অস্থিরতার পরে সে দুর্বল অনুভব করছে, এনার্জি পাচ্ছে না, স্পৃহা পাচ্ছে না, কর্মস্পৃহা নাই, ডালনেস চলে আসছে। এই জায়গায় আপনারা অ্যাকোনাইট 30 এর কথা চিন্তা করবেন। ঠিক আছে? এটা স্পেসিফিক ওই এগুলোতে বলাই আছে, এই কারণে আমি 30 উল্লেখ করে দিলাম। বুঝতে পেরেছেন? আরো কিছু মানসিক চাপের কথা যেটা বললাম, যেমন ধরেন লিফটে আটকে পড়ে গেছে। লিফটে আটকে পড়লে কি হয়? ধরেন হঠাৎ করে কারেন্ট চলে গেল। আপনাদের অভিজ্ঞতা আছে কিনা? আমার অভিজ্ঞতা নাই। কিন্তু এটা তো হয় হরহামেশা। ঢাকায় তো হয়। আমাদের রাজশাহী তো এখন প্রায় বাড়িতে লিফট হয়ে গেছে। তারপরে দেখা যাচ্ছে ট্রেনে চড়লে হঠাৎ করে দৌড়াতে চললো, ট্রেনের স্পিড বাসের স্পিডে এরকম হতে পারে। হঠাৎ ব্ল্যাক আউট হয়ে গেল। বললো না একবার গত 1-2 বছর ব্ল্যাক আউট, সারা অন্ধকার হয়ে গেল বাংলাদেশ। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যে সাফিসিয়েন্ট স্টিমুলেশন ছাড়া কোনো দুর্ঘটনা, যেমন ধরেন অল্প কিছু একটা উদ্দীপনা স্টিমুলেশন আসলো, অল্প কিছু ঘটছে, অনেক বড় আতঙ্ক হয়ে গেছে, বেশি পরিমাণে আতঙ্কিত হয়ে গেছে, একটা বড় সার্জারি করতে হবে শুনছে তার আগে। ঠিক আছে? এইরকম অবস্থা হতে পারে। আরেকটা আছে, সেটা হচ্ছে যে এটা প্যারেন্টসদের ক্ষেত্রে হয়, যে তার নিজের সন্তানের একটা অনিশ্চিত পরিস্থিতি, দেখা যাচ্ছে মৃত্যুর মুখোমুখি সে চলে যাচ্ছে, এরকম অবস্থা দেখতেছে। এই উদ্দীপনাটা, এই স্টিমুলেশনকেও কিন্তু একটা পার্সনকে অ্যাকোনাইট বানায় ফেলতে পারে। ঠিক এরকমই একটা বর্ণনা দিয়েছেন আমাদের একজন ডাক্তার সাহেব, ডক্টর আইসি মর্গান, আপনার নাম শুনে থাকবেন, এমডি। উনি বলেছেন যে পিস্তলের গুলিতে গুরুতর আহত একটা ছোট্ট মেয়ের ঘটনা মানে তিনি বর্ণনা করছিলেন। তার মা এই মেয়ের গুলি খাইছে, এই গুলি খাওয়ার ঘটনা দেখে এত ভয় পায়, এবং মায়ের মুখ পুরা ফ্যাকাশে ভাব হয়ে যায়, আবার পরে সে সেন্সলেস হয়ে যায়, মেয়েকে নিয়ে খুব টেনশন করতে থাকে। তো এই মর্গান সাহেব তাকে অ্যাকোনাইটের একটা ডোজ
দেওয়ার পরে তার এই পুরো অবস্থাটা ইনস্ট্যান্ট কিওর হয়ে যায়। তো একটা অ্যাকোনাইট কেসের মানসিক ধাক্কা পুরো শরীর এবং মনকে আঘাত করে এবং পুরো জীবনকে একটা চরম উত্তেজনা, অপ্রত্যাশিত যে কোনো পরিবর্তন দ্বারা সে যে একটা থ্রেটের মধ্যে আছে এরকম একটা অবস্থার মধ্যে ফেলে দেয়। এটা বলতে পারেন যে তার মৃত্যু আসছে, আসন্ন একটা মৃত্যু, এরকম একটা যন্ত্রণাদায়ক ভয়, এটা বছরকে বছর ধরে চলতে পারে। এটা বিশেষ করে সেই মৃত্যু ভয় সৃষ্টি করে যা অপ্রত্যাশিত নয়, কিন্তু যখনই এই ভয়টা তৈরি হয় তখনই সে দেখা যাচ্ছে ফিট হয়ে যাচ্ছে। এই ফোবিক অবস্থাটা সবচেয়ে সঠিক ভাবে এই মৃত্যু ভয়, আসন্ন মৃত্যু ভয় হিসাবে প্রকাশ করে। হঠাৎ মৃত্যু ভয় হিসাবে কিন্তু না, সে বুঝতেছে কিন্তু হচ্ছে। আমি এগুলা সব ব্যাখ্যা করব। তো এই বিষয়টা আপনারা আপনাদের চেম্বারেও কিন্তু পাওয়া যায়, বিশেষ করে আপনি যদি নিউরোসিসের আক্রান্ত রোগী দেখতে পান। এই নিউরোসিস, ওরা তো জানে নিউরোসিসে যারা আক্রান্ত, এই পেশেন্টরা জানে এই পেশেন্টের মধ্যে এইরকম চিত্র কিন্তু আপনি অ্যাকোনাইটের চিত্র দেখতে পাবেন। যারা ছোট্ট অল্প একটু কিছু হয়ে গেছে, অল্প একটু স্টিমুলেশন আসছে, একদম সে বড় করে ফেলেছে। সময়ে সময়ে তার মানে অবস্থা ভয়ঙ্কর থেকে ভয়াবহ হয়ে যায়, যে এখন বলে না যে একদম ভায়োলেন্ট হয়ে যায়, এরকম ভায়োলেন্ট হয়ে যায়। আরেকটা জিনিস একটু বলি ক্লাসিক্যাল ধারণা থেকেই, সেটা হলো যে অ্যাকোনাইট রোগী তাদের ঝোঁক যেটা থাকে, ইনক্লাইনেশন, এই ঝোঁকটা দমন করার একটা আকাঙ্ক্ষা থাকে। তারা যা চায় তা সে করবে। যদি তারা এই ইনক্লাইনেশন বা এই প্রবণতাকে বা এই টেন্ডেন্সিকে দমন করার চেষ্টা করে, তাহলে তখন দেখা যাচ্ছে দমনের ফল কি হয়, খারাপ হয়। আমরা দেখছি না সাপ্রেশনের ফল খারাপ হয়। তো এখন ধরেন যে কোনো কিছু সে সাপ্রেস করলো, দমন করলো, এর ফলাফলে যদি কোনো একটা ডিসচার্জ হলো, আবার সে যদি ডিসচার্জকেও সে সাপ্রেস করে, হ্যাঁ, তখন সে কিন্তু খুব ভয়ানক বিরূপ পরিণতির দিকে সে যায়। তো এদের মধ্যে অধৈর্যতা আপনারা দেখতে পাবেন, রেস্টলেসনেস, ধীর স্থির থাকতে পারে না। অপেক্ষা যখন সে করতে থাকে তখন মনে হয় যে তার সময় চলছেই না, ঘড়ি ঘোড়াই মনে হয় বন্ধ হয়ে গেছে, এরকম একটা অবস্থা তার কাছে তৈরি হয়। আরেকটা বিষয় একটু বলবো, বলে আলোচনায় আসবো। অ্যাকোনাইট কোনো কারণ ছাড়াই কাঁদতে পারে, কোনো কারণ লাগে না কাঁদার, এবং কোনো কারণ ছাড়াই আত্মহত্যা করার কথা ভাবতে পারে। উঁচু স্থান বা ট্রেনের নিচে সে ঝাঁপ দিতে পারে। আরেক দিকে অ্যাকোনাইটের মধ্যে একটা খুব মজার বিষয় থাকে, অ্যাকোনাইটের মধ্যে কিন্তু পোলারিটি দেখা যায়। একদিকে খুব ফাস্ট, আরেক দিকে দেখা যাচ্ছে অলসতা। খুব গুরুত্বপূর্ণ, খুবই ফাস্ট। অ্যাকোনাইট ফাস্ট চলছে, বললাম না, সময় কাটতে চায় না, অস্থির, ছুটে বেড়াচ্ছে, আরেকদিকে সে আইডল হয়ে পড়ে আছে। এটা কিন্তু খুব মানে পিকুলার একটা বিষয়। বেশিরভাগ রোগী ভয় এবং যন্ত্রণাদায়ক অস্থিরতায় ভোগেন, তবে কয়েকজন কিছু অ্যাকোনাইটকে আপনি দেখবেন যে উল্টা দিকে, বিপরীত দিকে পোলারিটি যাচ্ছে। সে মৃত্যুকে মৃত্যু ভয় মনে করছে না, স্বাভাবিক মৃত্যু মনে করে সে ওয়েলকাম করে নিচ্ছে। তো দুইটা অবস্থা কিন্তু আবার একটা পেশেন্টের মধ্যে আপনারা পাবেন না। জ্বরের ক্ষেত্রেও আমরা কিন্তু অ্যাকোনাইটে কি দেখি, যে অস্থিরতা অনেক বেশি নাই। অনেক জ্বরে আমরা দেখছি কোনো অস্থিরতা নাই, একদম ইনডিফারেন্স হয়ে পড়ে আছে, ক্লান্ত, ঘুম ঘুম, যেমন মনে হচ্ছে বোবাই ধরে আছে। এরকম বিষয় কিন্তু আমরা অ্যাকোনাইটের দিকে যাই। তো অনেক আলোচনা করা যায়, করলে তো বিশাল আলোচনা করা যায়, অত আলোচনায় যাব না। আমরা প্র্যাকটিক্যাল ইয়েতে আসি, আমরা প্র্যাকটিক্যাল ওয়েতে মানুষকে চিনি। আমরা আমাদের কি, আমাদের কি টার্গেট কি, ট্রিট দ্য পেশেন্ট।
মানুষকে আমাদেরকে চিনতে হবে, মানুষকে বুঝতে হবে, মানুষকে জেনে বুঝেই তো আমাদেরকে মেডিসিন দিতে হবে, তাই না? এটা হচ্ছে আমাদের গোল, আলটিমেট গোল, হোমিওপ্যাথির গোল, আমার আপনার গোল। তো আমাদেরকে প্রথম থেকে বুঝতে হয়। তো আমরা রেপার্টরি হেল্প নিয়ে আমরা ম্যাট্রিমেডিকে বুঝি, তাই না? তাহলে আমাদেরকে আমাদের বোঝাটা, আমাদের ধরাটা সোজা হয়ে যায়। তো এখন প্রথম আলোচনা হলো আজকের আমাদের ইয়েতে, এগুলা খুব সুন্দর করে নোট করবেন। সেটা হলো যে অ্যাকোনাইট পেশেন্ট আসলে কি চায়। অ্যাকোনাইট আপনার কাছে আসে, আপনার কাছে এসে আসলে কি চায়, হোয়াট হি নিড, তার নিডটা কি। অ্যাকোনাইটের নিড হলো লাইট, তাই না? আমরা রেপার্টরি দেখি না, লাইট ডিজায়ার ফর, আমাদের রেপার্টরিতে কি আছে? লাইট ডিজায়ার ফর, তাই না? লাইট ডিজায়ার ফর। এখন প্রশ্ন হলো কেন এবং কি উপায়ে তার লাইটের প্রয়োজন, কেন অ্যাকোনাইটের লাইট বা আলোর প্রয়োজনীয়তা অনুভব করে, কেন দরকার হয়। তো লাইটের তো মেলা অর্থ আছে, একটা অর্থ তো বলে দিলাম, আলো, এই যে আমরা লাইট জ্বালাইছি এটা। লাইটের আরেকটা অর্থ হলো জানা বা জানতে চাওয়া, ডিকশনারি মিনিং। তো এই অ্যাকোনাইট রোগীর প্রথম ইচ্ছা হলো তার রোগের কারণটা জানা, জানতে চায় রোগের কারণটা, তার প্রথম ইচ্ছা যে আমি আমার রোগের কারণটা জানবো। তাই একজন অ্যাকোনাইট এমন একজন ব্যক্তি যিনি কেবল রোগের কারণটা জানতে চান, এই রোগটা কি কারণে হলো। কি বললাম? অ্যাকোনাইট এমন একজন ব্যক্তি যিনি কেবল রোগের কারণটা জানতে চান। দ্বিতীয় বিষয়টা হলো, রোগী বলেন, রোগীরা এসে আপনাদের সামনেও এই কথা বলবে, যদি আমার সমস্যা না সারে, ডাক্তার সাহেব আমার যদি সমস্যা না সারে তাহলে তো আমার মৃত্যু হয়ে যাবে, আমি তো মরে যাব, আমি মরতে চাই না, আমি মরার জন্য এখন রেডি না, আমি মরার জন্য প্রস্তুত না। এই কথাগুলাই বলে। আমাদের ক্লাসিক্যাল ডাক্তার সাহেবরা কি বলছেন? ক্লাসিক্যাল মতে আমরা জানি অ্যাকোনাইটে মৃত্যুর ভয় আছে, ফেয়ার ডেথ অফ, তাই না? ফেয়ার ডেথ অফ অনেক মেডিসিন। এখন এটা একদম সুপার গ্রেডে, আপনারা যদি দেখেন, এই যে আমি আপনাদেরকে একটু দেখাই, দেখছেন? আমরা সিনথেসিস রেপার্টরিতে গেলাম, ধরেন যে ফেয়ার ডেথ অফ, হ্যাঁ, ফেয়ার ডেথ অফ, দেখেন কত মেডিসিন, দেখেন এখন এক প্রথমে আছে, তাই না? তো এটা দেখেন সবগুলা বড় হাতের অক্ষর দেওয়া আছে, সবগুলা বড় হাতের অক্ষর মানে কি? এটা হলো 4 মার্ক পাওয়া, তাই না? সিনথেসিসে আমরা 4 মার্ক পাচ্ছি, একদম সুপার গ্রেডের একটা মেডিসিন। অন্যগুলাতে আরো আছে কিছু, আর্সেনিক, ক্যালকিউরি, এগুলো তো আছে কিছু। তো এই যে ফিয়ার ডেথ অফ, আমি মরতে রাজি না, এখন আমি মরতে চাই না, তো তার মানে অ্যাকোনাইটের মৃত্যু সংশ্লিষ্ট আর কি ভাবনা থাকে, এটা জানেন কেউ? আর কি ভাব, মৃত্যু নিয়ে তার আর কি ভয় থাকে, আর কি চিন্তা থাকে? দিন তারিখ বলে দিবে যে আমি আগামীকাল মারা যাব, মানে কি? 3 দিন পরে মারা যাব। মানে কি? মানে হলো সে মৃত্যুর ভবিষ্যৎবাণী করে, প্রেডিক্ট ডেট টাইম, তাই না? এই কথার অর্থ কি? যে সে মৃত্যুর সময় 3 দিন পরে, উনি বললেন যে 3 দিন পরে আমি মারা যাব, মানে ভবিষ্যৎবাণী করলেন, সে মৃত্যুর সময় ভবিষ্যৎবাণী করে। এটি কি বোঝায়? এটাতে আমরা কি বুঝবো? সে কি বোঝে এটা দ্বারা? এটা এই কথাটা দিয়ে যে সে মৃত্যুর বাণী ভবিষ্যৎ করছে, এটাতে কি বোঝা যায়? এটাতে বোঝা যায় যে মৃত্যুর জন্য এখন প্রস্তুত হও,
তো আরেকটা প্রশ্ন আপনাদের মনে আসা উচিত না যে একজন কিভাবে মৃত্যুর সময় ভবিষ্যৎবাণী করতে পারে? সে কি প্রফেট? কিন্তু সে কিভাবে ভবিষ্যৎবাণী করতে পারে 3 দিন পরে মারা যাব? অ্যাকোনাইটকে জিজ্ঞাসা করেন যে কি ব্যাপার, তো আমরা অ্যাকোনাইট বলবে যে ডাক্তার সাহেব আমি 2026 সালের জানুয়ারি মাসের 3 তারিখে মারা যাব, 5 তারিখে মারা যাব। অ্যাকোনাইট কিন্তু এভাবে বলে দিবে। আপনারা সবাই জানেন, যারা অ্যাকোনাইট পড়েছেন, অ্যাকোনাইট দেন, তারা সবাই জানেন রোগীরা এসেরকম বলে যে আমি সামনের মাসের 3 তারিখে মারা যাব, আমি সামনের মাসের 5 তারিখে মারা যাব, আমি 7 দিন পরে মারা যাব, বা আমি একদম ডেট, মাস, তারিখ, সময় উল্লেখ করে বলে দেবে। এটা কি? হোয়াট ইজ দিস? এনি আইডিয়া? দেখেন, আমাদের খুব সুন্দর একটা রুব্রিক্স আছে, আমাদের রেপার্টরিতে খুব সুন্দর রুব্রিক্স আছে। রুব্রিক্সটা হচ্ছে ক্লিয়ারিভয়েন্স। আমি ক্লিয়ারিভয়েন্স এর আগে বলেছিলাম আপনাদেরকে, আজকে অল্প করে বলি। এর অর্থ হলো আগে থেকে কোনো কিছু উপলব্ধি করতে পারা। এই ক্লিয়ারিভয়েন্সটা কি? মূলত আমাদের সিক্স সেন্স, ষষ্ঠ ইন্দ্রিয় অনুভূতি, তাই না? রুগী এসে বলে, ডাক্তার ডাক্তার সাহেব আমার এই অনুভূতি বা আমার এই সেন্স গুলো খুব ভালো কাজ করে, আল্লাহ আমাকে, এটা গড গিফটেড, আল্লাহ আমাকে উপহার দিয়েছে, আমার জন্ম হয়েছে এই সেন্স গুলা নিয়ে, আমি আগে থেকে বুঝতে পারি যে কি ঘটছে, কি চলছে, আমি আগে থেকেই বলতে পারি যে কি ঘটবে। আর এই কারণেই অ্যাকোনাইটের মধ্যে সময়ের ভবিষ্যৎবাণী করাটা, এই যে প্রেডিকশন করাটার প্রবণতাটা চলে আসছে। এখন বিষয় হলো, যদি কোনো পেশেন্ট আপনাকে বলে যে আমি এই তারিখে, এই দিন, এতটার সময় বা এই বছরে মারা যাব, তাহলে আপনি কি করবেন? আপনি তাকে জিজ্ঞাসা করেন যে তাহলে আপনি মারাই যখন যাবেন তো আমার কাছে আসছেন কেন? যদি আপনার সেদিন মৃত্যু হয়, আমি কি ঠেকাতে পারবো? তাহলে আপনি আমার কাছে আসলেন কেন? এটার উত্তর দেন। আপনি এইভাবে জিজ্ঞাসা করবেন, একদম ডাইরেক্ট। এই প্রশ্ন আমি আপনাদের শেখাই দিলাম, এই প্রশ্নটাই আপনি জিজ্ঞাসা করুন রোগীকে। তখন দেখবেন যদি সে অ্যাকোনাইটের পেশেন্ট হয়, তখন সে কি বলবে? এই কথাই বলবে, আমি যে কথাগুলো বলতেছি তার মতন করে বলবে। আমি বারবারই বলি যে আমার ওয়ার্ড গুলা প্রত্যেকটা তার কপি করে বলবে না, এই ভাবের, এই ভাবনার কথাগুলোই রুগী আপনাকে বলবে। রুগী কি বলবে? ডাক্তার সাহেব আমি এখনো খুব ইয়াং আছি, আমার এই লাইফটা দেখাই হলো, আমি লাইফটাকে তো উপভোগই করতে পারলাম না, আমি লাইফটাকে তো এনজয় করতে চাই পারলাম না, আমি লাইফটাকে এনজয় করতে চাই, আমার এখনো পুরো লাইফটা এনজয় করা হয়নি, এই তো সবে মাত্র আমার বয়স হয়েছে 50, এই সবে মাত্র আমার বয়স হয়েছে 60, সবে মাত্র 60, ভালো করে বুঝেন, আমি এনজয় করতে পারিনি। এটাই তো সময় একজন এনজয় করার, আমি লাইফটাকে এনজয় না করে মরতে চাই না। রুগী এসে তার মতন করে এই কথাগুলাই বলবে। এখন আমি যদি মরে যাই আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে তুমি কি, তোমাকে যে দুনিয়ায় পাঠালাম তুমি কি করলা, তুমি এটা করেছো, ওটা করেছো, তখন তো আর ফেরার উপায় থাকবে না। আমি এনজয় বলে বললাম, মানে একজন হুজুর এসে তার এনজয়ের কথা বলবে না। একজন হুজুর এসে কি বলবে যে আমি দুটো ওয়াইন খাবো, বিয়ার খাবো, এই কথা তো বলবে না। হুজুর বলবে যে আমি তো ওইভাবে আমলি করতে পারলাম না, আমি তো নেককার বান্দাই হতে পারলাম না। যে যে প্রফেশন আছে সে তার মতন করে বলবে। আমি আপনাদেরকে একটা বোঝানোর আইডিয়া দিচ্ছি আর কি। সে তার সিচুয়েশন আপনাকে ব্যাখ্যা করবে। আমি তো করতেই পারলাম না, 50 বছর হয়ে গেলাম তো কিছু করতেই পারলাম না, আমি তো আমার ছেলে পুলে আছে, ই আছে, তাদের জন্য তো আমি বাড়িও বানাতে পারলাম না, সে এরকম হতে পারে। তো বেসিক্যালি তার এই বিষয়গুলো আপনাকে বলবে, কেন বলবে জানেন? এই সিচুয়েশনটাকে হালকা করার চেষ্টা করার জন্য। একদিকে তার মধ্যে তো প্রচন্ড ভয় কাজ করছে যে 3 দিন পর আমি মারা যাব, 7 দিন পর আমি মারা যাব, আমি তো মারা যাচ্ছি, এটা একটা মারা যাব। আপনি যখন বুঝতে পারছেন, আপনার মধ্যে প্রেডিকশন চলে আসছে, ক্লিয়ারিভয়েন্স, সিক্স সেন্স আপনাকে বলে দিচ্ছে আপনি 3 দিন পরে মারা যাবেন, তখন কি হবে? আপনি কি তখন সব খাইতে পারবেন, ফুর্তি করতে পারবেন, টিভি দেখতে পারবেন? পারবেন না। এইভাবে আমাদের মাইন্ড বডি তৈরি। তো
তো এটা এক ধরনের বোঝা, তার উপরে ওই বোঝাটা চেপে যাচ্ছে। অন্যদিকে সে কি হচ্ছে, হালকা, এটাও কিন্তু হালকা হওয়া, লাইট, এখন লাইট চাই, হালকা হতে চায়, এই বিষয়টাও সে হালকা হতে চাচ্ছে এইভাবে বলে। আমি উপভোগ করতে চাই, আমি এনজয় করতে চাই। বুঝতে পারছেন? এটা কিন্তু অ্যাকোনাইটের মূল থিম। এটা আপনাকে বুঝতে হবে, মাথায় রাখতে হবে। একদিকে মৃত্যুর ভয় একদম বোঝা চেপে গেছে, আমি আর বোঝা চাই না, আমি বোঝাটা নামায় রাখবো, আমি বোঝাটা ফেলে দিব। এই যে উপভোগ করতে চাই, লাইট ডিজায়ার, এটা আপনাদের মনে রাখতে হবে। আমি উপভোগ করতে চাই, আমি উপভোগ করতে চাই, এর অর্থ কি? একদিকে খুবই হেভি, গুরুত্বপূর্ণ, মৃত্যুর সময় ভবিষ্যৎবাণী করছে, মৃত্যুর টাইম প্রেডিক্ট করছে, তার মধ্যে ফেয়ার ডেট অফ তৈরি হচ্ছে, আমি মারা যাচ্ছি, আমি মারা যাচ্ছি। আর অন্যদিকে আমার তো কিছুই করতে পারলাম না, দুনিয়াটা তো দেখতেই পারলাম না, সে এনজয় করতে চায়। তার মানে কি, সে ওই বোঝাটাকে সুইচ করে লাইটের দিকে চলে আসতে চায়। এখন প্রশ্ন হলো, অ্যাকোনাইট কেন এই প্রেডিকশন করে, টাইম প্রেডিক্ট করে, ভবিষ্যৎবাণী করে? এর প্রয়োজনীয়তাটা কি? একজন কিভাবে এই ভবিষ্যৎবাণীটা করতে পারে? তাহলে ভবিষ্যৎবাণীটা কি বললাম? প্রেডিকশন মানে ষষ্ঠ ইন্দ্রিয়। তাই তার মধ্যে একটা খুব মজাদার পরিস্থিতি, ভবিষ্যৎবাণী একটা খুব পরিস্থিতি তৈরি হয় যে সে মৃত্যুর সময় প্রেডিক্ট করতেছে, অন্য কিছু প্রেডিক্ট করতেছে না যে আমি কোটিপতি হয়ে গেলাম, এই হলাম। সে মৃত্যুর সময় ভবিষ্যৎবাণী করছে, কিন্তু সে আবার মৃত্যু মৃত্যু মরতে চায় না। অদ্ভুত না? সে প্রেডিক্ট করছে আমি 3 দিন পরে মরবো, অথচ সে মরতে চাচ্ছে না। তো এই জন্য আমাদের একটা রুব্রিক্স আছে রেপার্টরিতে, আপনারা দেখবেন, সেটা হলো কমিউনিকেটিভ এক্সপেন্সিভ। কমিউনিকেটিভ এক্সপেন্সিভ এর অর্থ কি? যদি কোন রুগী আপনার কাছে এসে বলে, ভালো করে খেয়াল করেন, এই জিনিসই আপনার চেম্বারে ঘটে, আপনি এতদিন ধরতে পারেননি বা দিতে পারেননি। সেটা কি? সেটা হলো যে, ডাক্তার সাহেব, এই ইয়েগুলা আপনি আপনার চেম্বারে পাবেন। সেটা হলো যে, রুগী আসলো, রুগী এসে আপনাকে বলছে যে, ডাক্তার সাহেব, আমাকে কি একটু সময় দিতে পারবেন প্লিজ? আমার কিন্তু একটু বেশি সময় লাগবে। অনেক রুগী এসে দেখবেন যে এরকম করে বলে যে, আমাকে একটু বেশি সময় দিন, একটু ভালোভাবে সময় দিতে হবে। কতক্ষণ? কমপক্ষে আধা ঘন্টা, নাহলে 45 মিনিট সময় আমার প্রয়োজন। আমার সমস্যাগুলো নিয়ে আপনার সাথে অনেক কিছু বলার আছে। তা আপনি এইরকম ক্ষেত্রে সরাসরি হ্যাঁ পারবো এগুলো বলবেন না। সবসময় বলকে আরেকজনের কোর্টে দিয়ে দিতে হয়। হ্যাঁ, ওইভাবে আপনি বললেন না, আপনি বললেন সরি সরি, আমি তো আপনাকে এত সময় দিতে পারবো না, আমি হয়তো আপনাকে হার্ডলি 15-20 মিনিট দিতে পারবো। এইভাবে আপনি বললে তার একটা রিয়াকশন পাবেন। তো যাক, এখন প্রশ্ন হলো যে সে কেন এরকম আধা ঘন্টা 45 মিনিট আপনার সাথে কথা বলতে চায়? কোন বিষয়ে সে কথা বলতে চায়? ইস্যুটা কি? তো এই রুগীকেই আপনি জিজ্ঞাসা করবেন যে কেন আপনার দরকার? তো এই রুগী বলবে যে, স্যার, আমি এর আগে না হলেও 8-10 জন ডাক্তারকে দেখিয়েছি, কিন্তু আমার কোনো লাভই হয়নি, আমার কোনো উপকার আমি পাইনি। কিন্তু এখন আমি বুঝতে পারছি যে আমি আসলে সুস্থ হচ্ছি না কেন। আমার মনে হচ্ছে যে আমি এই যে 8-10 জন ডাক্তারের কাছে গেলাম, তাদেরকে আমার সমস্যাগুলো আমি আসলে ভালোভাবে খুলে বলতেই পারিনি। আমার সমস্যাগুলো আমি ভালোভাবে ব্যাখ্যাই করতে পারিনি। কখনো কখনো হয়তো আমার সময় ছিল না, কখনো হয়তো ডাক্তারের সময় ছিল না। এইভাবে ইয়ে করে আমি আসলে ডাক্তারকে খুলে ব্যাখ্যা করতে পারিনি। এখন আমার মনে হচ্ছে যে হ্যাঁ, এই যেহেতু ব্যাখ্যা করতে পারিনি, এই কারণে আমি সুস্থ হচ্ছি না। তো এখন আমার কাছে মনে হচ্ছে আপনার কাছে আমার এই সমস্যাগুলা নিয়ে ভালোভাবে ব্যাখ্যা করা দরকার। তাই আমার সময় চাই। অল্প সময়ের মধ্যে আমি ব্যাখ্যা করতে পারবো না। তাহলে সে কি হলো, এই রুগীটা 8-10 টা ডাক্তারের কাছে গেল, অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেল, ইউনানি ডাক্তারের কাছে গেল, আরো হোমিও ডাক্তারের কাছে গেল, কিন্তু তাদেরকে সে সময় দেয়নি। তাদের কাছে ওষুধ খেয়ে সে কোনো উপকার পায়নি।
কিন্তু সে এখন আমার কাছে আসছে, আমার কাছে সময় চাই, কারণ তার সমস্যাগুলা এক্সপ্লেন করার জন্য পর্যাপ্ত টাইম তার দরকার। এরকম পেশেন্ট আপনার সাথে কেবল কথা বলার জন্য আসবে না। আপনার সাথে কথা বলা তার জন্য ডেফিনেটলি কোনো আনন্দদায়ক এনজয়েবল জিনিস না। তো এই কারণে আপনি এই টাইপের কথা বলতে চায়, অনেক বেশি কথা বলে, এই জায়গাগুলোতে আমরা কিনি রুব্রিক্স আছে আমাদের, তো তাই না? যেমন আমাদের টকিং ডিজায়ার টু টক সামওয়ান, আমাদের রুব্রিক্স আছে টকিং ডিজায়ার টু টক সামওয়ান, বা লোকাসিটি, তাই না? বাচালতা যেটা আমরা বলি, অনেক বেশি কথা বলে, লোকাসিটি। এই রুব্রিক্স গুলা আমরা কিন্তু নিয়ে নিই, এটা কিন্তু এভাবে নিবেন না, এটা উচিতই হবে না। আপনাকে বুঝতে হবে যে আসলে কেন সে কথা বলতে চায়। তাহলে এই পেশেন্ট হচ্ছে কমিউনিকেট করতে চাচ্ছে আপনার সাথে। সে বলছে আমার মনে অনেক কথা চলছে, যখন আমি ডাক্তারের কাছে যাই তখন আমার মনে অনেক কিছু থাকে ডাক্তারকে বলার জন্য, কিন্তু ডাক্তারের তো সময় হয় না। অ্যালোপ্যাথি ডাক্তার তো 2 মিনিট সময় দেয় না, বা হোমিও ডাক্তারের কাছে গেলে 10 মিনিটের বেশি সময় দেয় না। এই 10 মিনিটের মধ্যে তাড়াহুড়া করে বলতে যাই, আমি অনেক কিছু ভুলে যাই। দিয়ে যখন আমি বাসায় ফিরে আসি তখন আরে আমি তো ডাক্তারকে কথা বলিনি, ও কথা বলিনি, এটা তো বলা হয়নি। এই জন্য আমি ডাক্তার সাহেব আপনার কাছে 45 মিনিট বা 1 ঘন্টা সময় চাচ্ছি। আপনি অন্তত পক্ষে আমাকে 1 ঘন্টা সময় দেন, না হলে 45 মিনিট সময় দেন। এইভাবে যদি এই ভাষ্য নিয়ে কোনো রোগী যদি আপনার সাথে কথা বলে, সময় চায়, কোনো দিক ভাববেন না, সুন্দর করে তার জন্য অ্যাকোনাইটের কথা ভাবুন। আবার এমন কিছু রোগী আছে যারা দেখবেন যে, আমি এর আগেও বলেছি আপনাদেরকে, আমি এগুলা টুকটুক করে শেয়ার করি আপনাদের সাথে, ছোট ছোট জিনিস আপনার চেম্বারে, একদম প্র্যাকটিক্যাল জিনিস যেটা পাই, যেটাতে আপনি যে কোনো পেশেন্টের যে কোনো অসুখে হোক না কেন আপনি ওষুধ সিলেকশন করে দিয়ে দিতে পারেন। এমন কিছু রোগী আছে আপনি দেখবেন যারা নোট করে নিয়ে আসে, আবার দেখবেন কিছু রোগী আছে আপনি কি কি বললেন সেটা আবার নোট করে নাই। তো যারা নোট নিয়ে আসে, কেন নিয়ে আসে? ভুলে যাতে না যায় তাই। দেখবেন যে কথা বলার সময় পকেট থেকে নোট বের করে নিচ্ছে, হ্যাঁ, বাইর করে নিয়ে বলতেছে। আবার অনেক রোগীকে দেখবেন এখন তো মডার্ন, কি করে মোবাইলে লিখে নিয়ে আসে। আমি তো অনেক রোগী পাই যে মোবাইলে লিখে নিয়ে আসছে পয়েন্ট করে করে। তো এরকম হলেই আমি যেটা করি যে আপনি এক কাজ করেন, আপনি নোট দেখে না, আপনার কি কি সমস্যা হচ্ছে আপনি এটা ভেবে চিন্তে বলেন। আপনার সমস্যাগুলো আগে বলেন, আগে চেষ্টা করেন, আমি আপনাকে অনেক সময় দিব। তখন দেখবেন যে এই অ্যাকোনাইটের রোগী তখন বলবে যে আমি স্যার আমি, আমাকে কাগজটা দেখতে হবে, নোট দেখতে হবে, না আমি বলতে পারবো না। আরে একটু চেষ্টা করেন না। না ডাক্তার সাহেব আমি পারবো না। আরে দেখেন না, একটা লাইন তো বলতে পারবেন, সমস্যা তো আপনারই, আপনি একটু চেষ্টা করেন, দেখি না কতদূর পারেন। তো আসলে আমাদের বুঝতে চেষ্টা করতে হবে রোগী কেন দেখে দেখে তার সমস্যাগুলো বলতে চায়। এটা কি তার কনফিডেন্সের অভাব, ল্যাক অফ কনফিডেন্স, নাকি খুব অল্প কনফিডেন্স আছে, নাকি অন্য কিছু? তার সমস্যাটা কোথায়? প্রথমে রুব্রিক্সে ড্রাইভ করবেন না, একদম রুব্রিক্সের মধ্যে ঢুকে যাবেন না। আমি কিন্তু ওটা আপনাদেরকে কখনো শেখাই না, আমি রুব্রিক্স শেখাই আপনাদেরকে শেখানোর জন্য। কিন্তু আপনি যখন চেম্বারে একদম রুব্রিক্সের মধ্যে ঢুকে যাবেন, এই কথা বললে এই রুব্রিক্স নিলাম, এটা নিলাম, এটা করবেন না। এটাতে আপনি মেন্টাল স্টেট দাঁড় করাতে পারবেন না। এক গাদা অনেকে আমার কাছে আসেন, আমার স্টুডেন্টরা এক গাদা 10-20টা 25টা রুব্রিক্স নিয়ে নিয়েছে, এমন রুব্রিক্স নিয়েছে আমি ওই রুব্রিক্স জানিই না, আমি নিজেই জানি না, শুনিনি হয়তো। সব তো আমার পক্ষে সম্ভব না, জানাও সম্ভব না। তো এই কাজটা কখনো করবেন না। আগে সিচুয়েশনটা বোঝার চেষ্টা করেন, প্রথমে পরিস্থিতিটা উপলব্ধি করতে হবে, রুব্রিক্স না। প্রথমে সিচুয়েশনটাকে পারসিভ করেন, বুঝেন এর নোটের কেন দরকার হচ্ছে, তার কাগজটা দেখার কেন দরকার, তাকে প্রশ্ন করেন, রুগীকে প্রশ্ন করেন আপনার নোটটা কেন দরকার। আপনি ভুলে যেতে পারেন, এই তো, আচ্ছা ঠিক আছে, আগে নিজে থেকে চেষ্টা করেন। আপনি দেখি, আমি আগে দেখি কত, আমি তো অনেকের হাত থেকে নিয়ে নি কাগজ, দেন তো দেখি, দিতে চাই না, দেন না, দেন দেখি না, অনেক অজুহাত দেয়, হাতের লেখা খারাপ, বুঝতে পারবেন না, দেন আমি বুঝে নেব, আপনি দেন, আপনি বলেন আপনি কতখানি মনে রাখতে পারছেন সেটা বলেন, আপনার কাগজটা আমার হাতে দেন, আপনি বলতে থাকেন।
দেখবেন রুগী কিন্তু গট 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 করে 10 মিনিট ধরে কথা বলে যাচ্ছে, আপনি কাগজ মিলাবেন দেখবেন প্রত্যেকটা কথা সে বলেছে, ইচ এন্ড এভরি ওয়ার্ড সে বলেছে, আপনাকে না দেখেই বলেছে, ঠিকঠাক বলেছে। এবার আপনি তাকে কই, আপনি তো সবই বলছেন, যে যা যা লেখা আছে তার থেকে বেশি বরং বলে ফেলেছেন, আপনি তো কিছু বলেননি। রুগীকে বুঝতে দিন আসলে সমস্যাটা কি, আপনাকেও বুঝতে হবে, রুগীও বুঝতে দেন। তো আপনি এমন পেশেন্ট পেলে তাকে জিজ্ঞাসা করেন যে এই নোটটা আপনাকে কে লিখে দিয়েছে, তো রুগী বলবে যে আমি লিখেছি। তাহলে যখন আপনি এটা লিখেছেন তার মানে সবকিছু আপনার মনে আসছে, আপনি তো বাইরে থেকে কারো শুনে লেখেননি, আপনার মন দিয়েই তো আপনি লিখছেন, তাই না? আপনার একটা পারসেপশন থেকে তো আপনি এই জিনিসটা লিখেছেন। তো আপনি যখন একবার লিখছেন তার মানে আপনি ওটা জানেন। তা আমি আসলে দেখতে চাই আপনি লেখার পরে কতটা মনে রাখতে পারছেন আর কতটা ভুলে গেছেন। তা আমি ওই যেটা বললাম যে আমি তো নোট নিই অনেকের কাছ থেকে, কাগজটা দেন, তো অনেকে আবার বলে না না আমি ছড়ে দিতে পারবো না, আমি দিব না, রাখতেছি এটা আমি দিব না, নিয়ে একদম মেয়ে মানুষ হলে বেশি করে নিয়ে দেখা যায় বুকের মধ্যে রেখে দিচ্ছে। আরে দেন না, একটু চেক করে দেখি। না না আমি দিব না, এই আপনি না দিলে তো ওষুধ হবে না। অনেক রোগী দেখবেন যে ফাইট করবে আপনার সাথে, তার মানে এই না যে প্রত্যেকে ফাইট করবে, অনেকে এরকম করে। তো আমার কথা হলো যে রুগীকে বোঝেন, রুগীর স্টেটমেন্ট, রুগীর ঘটনাগুলা রুগীর উপরে কাজ করেন, সোজা বাংলা কথা। এই রুগীরা দেখবেন যে এই যে এরকম আচরণ করতে দিতে চাচ্ছে না, হ্যাঁ, কারণ কি থেকে কি হবে, তার মধ্যে একটা ডিসিভ ফিলিং চলে আসে, হ্যাঁ, সে ঠকে যেতে পারে এরকম মনে হতে পারে। তো এই এখন এই রুগীর এই অ্যাটিটিউড গুলো অনেক সময় হাইসোনাসের মতন মনে হবে, কথাবার্তা গুলো কিন্তু আলাদা টাইপের। হ্যাঁ, তো মূল বিষয়টা হচ্ছে আপনাকে শিখতে হবে, আপনাকে বুঝতে হবে এক একটা ওষুধ এক এক ভাবে প্রেজেন্ট হয়, একই রুব্রিক্স, ভিন্ন ভিন্ন মেডিসিন আছে, ভিন্ন ভিন্ন ভাবে সেটা প্রেজেন্ট হচ্ছে। এই যে আমরা শিখছি, এই যে এই ওয়েটা, এটাই হলো আর্ট অফ লার্নিং। এই জিনিসটা আপনাকে, এই আর্টটা আপনাকে শিখতে হবে। প্রথমে আপনার সামনে যে সিচুয়েশনটা ঘটছে তা বুঝেন। আমাদের মূল সমস্যাটা কোথায় জানেন? আমাদের মূল সমস্যাটা হচ্ছে আমরা এমন ভাবে চিন্তা করি, ও এটা তো সালফার, এটা ফসফরাস, পালসেটিলা, সাইলিসিয়া, ঢুকতে ঢুকতে বলে হ্যাঁ আমার চেম্বারে একটা অ্যাকোনাইট হয়ে গেছে। এটা কিন্তু আসলে ইয়া না, এটা কিন্তু একটা ভুল কনসেপ্ট। আপনি সিচুয়েশন সম্পর্কে আপনি যদি খুব বেশি প্রিজুডাইজড হন তাহলে আপনার মাথায় এই জিনিসগুলো চলে আসবে। আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ, আমার আপনার প্রথম কাজ হচ্ছে কিভাবে আমরা আনপ্রিজুডাইজড হতে পারি। হ্যানিম্যান এটাই বলে গেছেন, স্যার হ্যানিম্যান এটাই বলে গেছেন যে আমরা কিভাবে আনপ্রিজুডাইজড হতে পারি সেটা শেখা। আনপ্রিজুডাইজড হওয়ার অর্থ হলো আপনাকে সবকিছু ভিন্নভাবে নিতে হবে। প্রিজুডাইজড মানে হচ্ছে আগে পেশেন্টও এই কাজ করেছে, এই পেশেন্টও একই, সবকিছু একই রকম, সেটা হলো প্রিজুডাইজড। আর আনপ্রিজুডাইজড হচ্ছে ভিন্নভাবে। আমি যে বললাম, আমরা এর আগে কি দেখেছি, কাগজ লিস্ট নিয়ে আসে কে কে, কার কার মনে আছে? লিস্ট নিয়ে আসে কে কে, কারো মনে নাই? হাসেওস নিয়ে আসে। আচ্ছা, আর কি বলেছিলাম? আর্সেনিক বলেছিলাম, আর কি বলেছিলাম? আক্স ভূমিকা বলেছিলাম। তাহলে এবার কিন্তু আরেকটা যোগ হয়ে গেল, তাই না? তো এই বিষয়গুলো আপনাকে প্রিজুডাইজড হওয়া যাবে না, আনপ্রিজুডাইজড হয়ে আপনাকে রাখতে হবে। কেন সে নিয়ে আসছে এই বিষয়টাকে আপনাকে অনুভব করতে হবে, অনুধাবন করতে হবে। তো এখন এটার ক্ষেত্রে বিষয়টা হলো যে তার সমস্যাটা তার লাইফ থ্রেটেনিং না, এখন আর ডেঞ্জারাস না, এটা যদি আপনি বুঝাতে পারেন সাথে সাথে সে হোপফুল হয়ে যাবে। হ্যাঁ, আমরা এই বিষয়গুলো নিয়ে নেক্সট দিনগুলোতে আলোচনা করব। আমরা